বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে পেয়েছেন আমার বায়ে বসা আছেন চিকিৎসক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক জি9-এর সদস্য সচিব রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। প্রফেসর শব্দটি প্রথমবারের মতো ব্যবহার করলাম কারণ গতকালই তার প্রমোশন হয়েছে প্রফেসর হিসেবে, এবং আপনাকে অভিনন্দন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। আমার ডানে রয়েছেন মিস্টার শামসুল হক জুয়েল, তিনি সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির জেনারেল সেক্রেটারি এবং শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। যদ্দূর জানা গেছে, মিলতেও পারে নাও মিলতে পারে, যে আজকেই হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রপতি পদের তাদের যে প্রার্থী সেটা ঘোষণা করবে। সো ইতিমধ্যেই একটা ধারণা জনমনে আছে যে দলের মহাসচিব হয়তো রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন। আমরা জানি না শেষ পর্যন্ত আসলে কি দাঁড়াবে। জামায়াত এবং তার মিত্ররা ইতিমধ্যেই কর্নেল অলি আহমেদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সো এই আলোচনায় যে দুজন প্রার্থী দুপক্ষের, আপনাদের মতামত কি তাদের সম্পর্কে, এবং আপনারা নিজেরা কেমন রাষ্ট্রপতি দেখতে চান? ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। ডেফিনেটলি রাষ্ট্রপতি বাংলাদেশের এখনও প্রচলিত বিধিবিধান সংবিধান মতে খুব ফাংশনাল না রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রের অন্যতম প্রধান সর্বোচ্চ শীর্ষ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, তিনি রাষ্ট্রের অভিভাবক, শ্রদ্ধাভাজন, গ্রহণযোগ্য, এবং সংকটকালে আবার খুবই গুরুত্বপূর্ণ। যখন সংকট তৈরি হয়, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট হলে কিংবা তত্ত্বাবধায়ক সরকার হলে অথবা কোনো বাংলাদেশে কোনো আনরেস্ট হলে, যখন প্রধানমন্ত্রী থাকেন না, তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ফলে তার ক্রাইসিস ম্যানেজমেন্ট করার সক্ষমতা থাকতে হয়। সেই সব বিবেচনায় একই হচ্ছে তার অতীত রাজনৈতিক অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার কোনো না কোনো ক্ষেত্রে অভিজ্ঞতা, রাষ্ট্রের জনগণকে বোঝেন, বাংলাদেশপন্থী মানসিকতা আছে, এবং তার ডেডিকেশন, স্যাক্রিফাইস, ঝুঁকি নেওয়ার সক্ষমতা, এই সব গুণাবলী যার মধ্যে আছে। পাশাপাশি আবার সব কিছুতেই শুধু দলের জন্য হ্যাঁ বলবে না, তার হ্যাঁটা বলতে হবে দেশের জন্য। এই মানসিকতাও একটু ধারণ করেন। যেহেতু রাষ্ট্রপতি দলের কোনো নেতা, আগে তার দল ছিল বা ওই দলের মন্ত্রী এমপি এরকম থাকেন, সেই ক্ষেত্রে তার দলের প্রতি বিশেষ টান থাকবে, এটা অস্বাভাবিক না। কিন্তু তিনি যখন রাষ্ট্রপতি হিসেবে ক্রাইসিসের সময় যখন সিদ্ধান্ত নেবেন, তখন দলের অন্যায্য সব কিছুতেই হ্যাঁ বলবেন, এই পার্সোনালিটিটাও আবার থাকা উচিত নয়। দলেরও আবার বা সরকারকেও ওটুকু ছাড় তাকে দেওয়া উচিত যখন তাকে রাষ্ট্রপতি বানাবেন। ফলে এই যে ক্রাইটেরিয়া বা যে কোয়ালিটি বললাম, এইরকম ক্রাইটেরিয়া ম্যাচ করে একজনকে রাষ্ট্রপতি পদে দেওয়া দরকার। এবং এর আগে রাজনীতির বাইরের লোকদের নাম বিভিন্ন সময় আলোচনায় এসেছে, সংবাদ মাধ্যমে বা বিভিন্ন আলাপচারিতায় শুনেছি। আমি ব্যক্তিগতভাবে সব সময় এর ঘোরতর বিরোধী। কারণ যিনি রাজনীতি করেন তিনি ক্রাইসিস ফেস করতে পারেন, দেশের প্রতি, দলের প্রতি তার আনুগত্য এবং ডেডিকেশন ন্যাচারালি বেশি থাকে, এটা আমার পর্যবেক্ষণ। কারণ রাজনীতির বাইরের লোক যারা, তারা বিভিন্ন সময় বিভিন্ন দিকে ম্যাচ করে চলার মানসিকতা নিয়ে বেড়ে ওঠেন। ফলে এই সময় ক্রাইসিস তৈরি হলে তারা দেশের জন্য ক্রাইসিস নিতে অনেক সময় পারেন না। রাজনীতিবিদ হলেও তারা সব সময় সবাই পারেন এমন নয়, সেখানে ব্যতিক্রম আছে, কিন্তু মেজরিটি কেসে তারা ঝুঁকি নিতে পারেন এবং এই ঝুঁকিটা তারা নিয়ে থাকেন। আমি অনেক সময় উদাহরণটা দিই যে 1/11-এর সময় খন্দকার দেলোয়ার হোসেন, তখন তিনি ক্যান্সার আক্রান্ত, অসুস্থ, কি দৃঢ়তার সঙ্গে তিনি দলের পক্ষে দাঁড়িয়ে দলটাকে, খালেদা জিয়ার প্রতি তার যে দৃঢ় সমর্থন, যে আস্থা, বিএনপির প্রতি আস্থা, এইটা রেখে ঝুঁকি নিয়ে দলটাকে রক্ষা করলেন কিভাবে। জিল্লুর রহমান খুবই সাধারণ মানুষ মনে হতো আমার, সব সময় কোনো ক্যারিসমেটিক বক্তব্য জানেন না, তেমন কোনো মানে খুব প্রেজেন্টেবল দেখতে, কথায়, কাজে, রাজনীতিতে খুব ক্যারিসমেটিক আচরণ ছিল না। কিন্তু দলের প্রতি এবং তার নেতৃত্বের প্রতি কি দৃঢ় অবস্থান নিয়ে দলের পক্ষে কিভাবে দাঁড়ালেন, এরকম আরও উদাহরণ আছে। আমি দুই দিকের দুটো উদাহরণ মাত্র দিলাম।
ফলে দলের মধ্য থেকে যারা প্রকৃত অর্থে দলের জন্য এবং দেশের জন্য ডেডিকেশন নিয়ে কাজ করেন, ঝুঁকি নিতে পারেন এবং আগের এরকম সক্ষমতার রেকর্ড আছে। পাশাপাশি তাদের সত্য মিথ্যা আদালতে যাই প্রমাণিত হোক, আমরা তো জানি এবং দল জানে করাপশনের এলিগেশন, বিশ্বাসযোগ্য এলিগেশন যাদের বিরুদ্ধে ছিল বা আছে তাদের পারসেপশন আমি বলছি যে আদালতে প্রমাণিত হোক বা না হোক সেটা বিশেষ সময় এবং বিবেচনার বিষয়। মানুষ বিশ্বাস করে এবং দলের চ্যানেলে ঠিকই নেতৃত্ব নির্বাচন যারা করবেন তারা জানেন কার ইন্টিগ্রিটি, কার ডিগনিটি কোথায়। ফলে যার ওই রকম বিষয়ও যাকে নিয়ে সন্দেহজনক নানান রকমের গতিবিধি ছিল অথবা করাপশনের এলিগেশন এইসব ছিল, ট্রাস্টওয়ার্দি না, তাদেরকে এই বিবেচনায় আনা উচিত হবে না। ফলে এই বিবেচনায় যদি আপনি এক্সক্লুড করতে থাকেন তারপরে দেখবেন এই ইনক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে খুব ছোট্ট একটা সংখ্যাই থাকবে। সেই ছোট্ট সংখ্যার মধ্যেই বিবেচনা করে নিশ্চয়ই, যেহেতু বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দায়িত্ব তুলে দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর প্রতি সবাই আস্থাশীল, এই সরকারের আশার গঠনের পরে মন্ত্রী পরিষদের কিছু কিছু সদস্য নিয়ে ইতিমধ্যে বিতর্ক উঠেছে। ইতিমধ্যে তাদের পারসেপশনের প্যারামিটার কিন্তু নেগেটিভিটি শো করছে, সংখ্যা যদিও কম, কিন্তু অন্য কারোটা নেগেটিভিটি না হলেও যেরকম প্রত্যাশা সেরকম হয়তো ম্যাচ করতে কেউ পারছে না অনেক কিছুতে। কিন্তু প্রধানমন্ত্রী তার ব্যাপারে দলবল নির্বিশেষে এখনো পর্যন্ত তার যে অ্যাটিটিউড, তার যে কথা, চিন্তা চেতনা, তার লিডারশিপ সব নিয়ে এখনো জেনারেল পিপুলের মধ্যেও কিন্তু আস্থা আছে। ইভেন কি এই যে IRI-এর একটা সাম্প্রতিক যে সার্ভে হলো, ওই সার্ভেতে কিন্তু ম্যাক্সিমাম লোক সাংঘাতিকভাবে পছন্দ করে, 54+ হয়েছে তার লাইকে, গত বছর থেকে এই বছরে তাকে লাইক করে এরকম সংখ্যা 54% হয়েছে। তার মানে তিনি সকলের কাছে গ্রহণযোগ্য, দলের কাছেও গ্রহণযোগ্য। সেই বিবেচনায় স্ট্যান্ডিং কমিটি তার হাতে যে দায়িত্ব দিয়েছে, সেই ক্ষেত্রে দেশবাসীর যে প্রত্যাশা, আমাদের যে প্রত্যাশা, যে ক্রাইটেরিয়ার কথা বললাম, আমার ধারণা মেজরিটি মানুষ করে। আমার নাম ওইভাবে এই মুহূর্তে মনোনয়ন দেওয়ার আগে নেওয়া সঙ্গত হবে কিনা, কারণ হচ্ছে গিয়ে এই দলের সিনিয়র নেতাদের যারাই উপযুক্তের অনেকেই আমার খুব প্রিয় আপন মানুষ, তারপরও প্রিয়দের মধ্যে প্রিয় সেই হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার দীর্ঘদিনের যে রাজনৈতিক ডেডিকেশন, তার ছাত্র জীবন থেকে তার যে একটু অগ্রসর চিন্তাভাবনা, প্রগতিশীল চিন্তাভাবনা, কাজ, রাজনীতি, বিএনপির রাজনীতিতে এসে যে পরিচ্ছন্ন ইমেজ নিয়ে এগিয়ে যাওয়া, এবং আপনি খেয়াল করবেন, আমি নিজের অজান্তেই হয়তো মিলে গেছে কিনা জানি না, আমি যতগুলা ক্রাইটেরিয়া বললাম অলমোস্ট সব ক্রাইটেরিয়াগুলা তার সঙ্গে ম্যাচ করে বলে আমার মনে হয়। আরও কেউ আছেন এরকম ম্যাচ করে, বিরোধী দলীয় প্রার্থী তারা তো ফলাফল জানলেও তারা চাইছেন যে নির্বাচন হোক, প্রতিদ্বন্দ্বিতা হোক, এবং প্রার্থী নিজে বলছেন যে তিনি আশা করছেন যে বিএনপির বিবেকবান সদস্যরা তাকে ভোট দিবেন, যদিও চিফ হুইপ গতকালকে বলেছেন ক্লিয়ার করে দিয়েছেন 70 অনুচ্ছেদ যেহেতু বহাল আছে, কিন্তু ভোট তো প্রকাশ্যে না, গোপন ব্যালটে। এটা আসলে দিলে বোঝা যাবে, এটা জানা যাবে, অল্প সংখ্যক ভোটার এবং এটা বোঝা যাবে। এইখানে আপনার 200+ ভোট আপনি কিভাবে বুঝবেন? এইটা ধারণা করা যাবে, কারণ তারপরও যদি আমি টেকনিক্যাল বিষয়টা বুঝতে চাইছি, আমি পরিষ্কার নই। কেউ যদি দলের প্রথম কথা হলো গিয়ে জামায়াত একটা বিশেষ কৌশল নিয়েছে যে একজন মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে প্রার্থী করেছে, এটা তাদের একটা বিশেষ কৌশল। কিন্তু মুক্তিযোদ্ধার জামায়াতের প্রার্থী হওয়াটা কৌশল কিনা সেটাও একটা প্রশ্ন। হ্যাঁ, সেটাও কৌশল, এটা তার লোভের অংশ হতে পারে। একটা হচ্ছে গিয়ে নির্বাচনের আগে তিনি জামায়াতের সঙ্গে জোট করেছিলেন, কারণ জামায়াত এমন একটা হাইপ তুলতে, একটা ফেক একটা হাইপ তুলতে সক্ষম হয়েছিল যে জামায়াত সম্ভবত সরকার গঠন করতে যাচ্ছে, এবং জামায়াত সরকার গঠন করলে তাকে প্রেসিডেন্ট বানাবে, এরকম কথা দিয়েই তাকে এই জোটে এভাবে রাখা হয়েছিল।
তিনি কিছু লোভে এবং লাভে পড়ে এইখানে গেছেন বলে অনেকে ধারণা করেন, আমারও ধারণা তাই। এখন সেই লোভের অংশটা নির্বাচনের সময় ফুলফিল হয়েছে, সেই লোভ হয়তো বস্তুগত লোভ, আর লাভের অংশ হিসেবে এবং লোভ দুইটার অংশ হিসেবে এই প্রেসিডেন্ট প্রার্থী হওয়াটাও তার জন্য অনেক বড় ব্যাপার হয়তো তিনি মনে করেছেন। আর জামায়াত এই দিক থেকে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে একটা শেকি অবস্থান, সেটাকে তারা কিভাবে একটু করা যায়, এটা থেকে একটু দায় মুক্তি নেওয়া যায়, যদিও তারা দায় মুক্তি চায় না। তারা ইনিয়ে বিনিয়ে যদি অপরাধ করে বলি ক্ষমা চায়, তারা আক্ষরিক অর্থে মিন করে ক্ষমাটা চায়নি, ভুল স্বীকার করেনি। তারা আল বদরের প্রধান ছিল, তারা আল শামসের প্রধান ছিল, তারা রাজাকার ছিল, তারা এদেশে গণহত্যার নেতৃত্ব দিয়েছে। সুতরাং সেদিকে না গিয়ে তারা নতুন প্রলেপ দিতে চায়, এই প্রলেপে কাজ হবে না। তারপরেও যারা জামায়াতের ইতিমধ্যে সরকার এই সরকার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে তাদের রাজনৈতিকভাবে তাদের নারী নির্যাতন, তাদের ধর্ষণ, তাদের এমপিদের বিষয়ে একটা নাবালিকা মেয়ের সঙ্গে যে বিষয়টা আসলো, এবং অনেক সংবাদ মাধ্যমে এখন আসছে তাদের নেতারা ধর্ষণ, সমকামিতা, তাদের ছাত্র সংগঠন অভিযুক্ত হয়ে পড়ছে, এমনকি হিজড়ার সঙ্গে অনৈতিক কাজে সম্পৃক্ত হওয়ার অভিযোগ চলে আসছে। বিভিন্ন জায়গায় এক বিধবা নারীকে প্রেগনেন্ট করে গর্ভপাত করিয়েছে জোর করে, সেই অভিযোগ সংবাদ মাধ্যমে এসছে এবং মামলার মধ্যে পড়তে হচ্ছে। এমনকি জামায়াতের আমির পর্যন্ত বলতে হচ্ছেন যে শয়তান এই দলটির উপর জেকে বসেছে, মানে জেকে বসেছে, সেই জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন। তো শয়তান কি পরিমাণ জেকে বসেছে দলটার উপরে, এটা দলের আমির উপলব্ধি করছেন। তাহলে এই যে যারা এমপি, আমার তো মনে হয় জামায়াতের এমপিদের মধ্যে যারা একটু সুস্থ চিন্তা ধারণ করেন, তাদেরই নতুন চিন্তা করার সময় এসেছে। বরং বিএনপির এমপি যারা, তারা শুধুমাত্র একজন অলি আহমেদের জন্য জামায়াতের মনোনীত প্রার্থীকেও কেউ গোপনেও ভোট দিবেন, তাহলে তার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করছে কিনা এই সন্দেহটা আমার। মিস্টার শামসুল হক জুয়েল। Gildu bhai, thank you so much for having me, and it's always wonderful to be in your show. যে আলোচনাটা শুরু হয়েছিল যে প্রেসিডেন্ট প্রার্থী এবং প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে, মূলত দেখেন প্রেসিডেন্ট হলো ইজ দ্য হায়েস্ট কনস্টিটিউশনাল পজিশন অ্যান্ড রাষ্ট্রের অভিভাবক। সেই সেন্সে চিন্তা করলে যে আপনি বাংলাদেশের ফার্স্ট কনস্টিটিউশনাল একজন পজিশনকে হোল্ড করার জন্য, তাকে দায়িত্ব দেওয়ার জন্য কোন টাইপের বা কাকে আমরা পছন্দ করব, দলমত নির্বিশেষে, এটা দলের প্রেসিডেন্ট না, দলের মনোনীত প্রার্থী শুড বি দ্য প্রেসিডেন্ট, বাট ইট ক্যান বি দ্য বাংলাদেশের প্রেসিডেন্ট। তো সেই ক্ষেত্রে শান্ত ভাই যেটা বলার চেষ্টা করছিলেন যে তার ক্রেডিবিলিটি, ইন্টিগ্রিটি, তার ক্যারেক্টার, তার মোরালিটি, তার অ্যাটিটিউড, তার আন্ডারস্ট্যান্ডিং, এইগুলো যাতে আপ টু দ্য মার্ক হয়। অফকোর্স নট যে আওয়ামী লীগ আমলে শাহাবুদ্দিন চুপ্পুর মতো বা লো ক্যাটাগরির একজন কাউকে নিয়ে এসে প্রেসিডেন্টের মতো সর্বোচ্চ একটা সাংবিধানিক পজিশনে বসিয়ে দেওয়া, শুধুমাত্র আমার আনুগত্য করবে, শুধুমাত্র আমার লয়াল থাকবে, শুধুমাত্র ব্যক্তি প্রধানমন্ত্রীর লয়াল থাকবে, এইটা যেন উদ্দেশ্য না হয়। আমার মনে হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেয়েছে দীর্ঘদিন পর, বিভিন্ন সংগ্রাম, বিভিন্ন ত্যাগ তিতিক্ষা, অনেক কিছুর বিনিময়ে একটা বিপ্লবের মাধ্যমে, 1400 শহীদের রক্তের মাধ্যমে, 20,000 পঙ্গুত্বের মাধ্যমে, নির্যাতন, নিপীড়ন, গুম হত্যার মাধ্যমে, সেক্ষেত্রে এই দলকে বা দলের নেতৃত্বকে দে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যান্ড ভেরি মাচ কনসাস টু সিলেক্ট অ্যান্ড ইলেক্ট দ্য রাইট পারসন টু বিকাম দ্য প্রেসিডেন্ট। তো সেই ক্ষেত্রে দলের মধ্যে যারা ওই পর্যায়ের হবে বা যাদেরকে মনে করা হবে, আমার মনে হয় মানে আউট অফ 100-এর মধ্যে, আউট অফ 10-এর মধ্যে যাকে সর্বোচ্চ চিন্তা চেতনায় পর্যবেক্ষণে মনে হবে হি ক্যান বি দ্য রাইট এলিজিবিলিটি টু বিকাম দ্য প্রেসিডেন্ট, সেটা ব্যাপারেই চিন্তা করা দরকার। সেক্ষেত্রে বিএনপির অতীত অভিজ্ঞতা খুব যে ভালো তা কিন্তু না। যেরকম পলিটিক্যালি যদি আপনি পলিটিক্যাল কোনো লোককে করেন, বিদোজা চৌধুরী, প্রফেসর বিদোজা চৌধুরীকে প্রেসিডেন্ট করেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি ইট ওয়াজ নট ওয়ার্কস প্রপারলি। আবার সাইমultaneously যদি আপনার আরেকটা উদাহরণ দেন, প্রফেসর ইয়াজউদ্দিন সাহেবকেও নন পলিটিক্যাল একজনকে, একাডেমিশিয়ানকে প্রেসিডেন্ট করা হয়েছিল, সেটাও 1/11-এর সময় তার রোলটাও ডেফিনেটলি দেশ ও জাতির স্বার্থে কীভাবে মানে কতটুকু মূল্যায়ন করা গেছে সেটাও সামনে আছে।
কাজে এখানে আপনি পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল, অর্থাৎ পলিটিক্যাল এরিনার বাইরে অন্য এরিনা থেকে নিয়ে এসে ভালো প্রেসিডেন্ট হবে, আবার পলিটিক্যাল ভালো প্রেসিডেন্ট হবে, এই উদাহরণ সবসময় আমাদের এখানে কাজ করেছে বলে মনে হয় না। তো আমার মনে হয় এই ক্ষেত্রে দে হ্যাভ টু বি কেয়ারফুল, যে দলের যদি রাজনৈতিক লোককেই প্রেসিডেন্ট করে তাহলে সে ডেফিনেটলি ওই আপ টু দ্য মার্ক যেন হয়। আর যদি নন পলিটিক্যাল কাউকে চিন্তা করা হয় নাম নেবেন আপনি? সেই ক্ষেত্রে না, যেরকম এখন যেটা পত্রপত্রিকায় যে টাইপের কথা বলা হচ্ছে যে মির্জা ফখরুল উত্তরবঙ্গের লোক, দীর্ঘ 52 বছর পর হি বিকাম দ্য ক্যাবিনেট মিনিস্টার। উনি কোনোদিন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন না, উনি সম্ভবত ডেপুটি মিনিস্টার বা স্টেট মিনিস্টার ছিলেন, না, প্রতিমন্ত্রী ছিলেন। হ্যাঁ, স্টেট মিনিস্টার ছিলেন। তো 2001 to 6 উনি 52 বছরের রাজনৈতিক ইতিহাসে দিস ইজ দ্য ফার্স্ট টাইম লাস্ট 5 months হি বিকাম দ্য ক্যাবিনেট মিনিস্টার। তো সেই ক্ষেত্রে প্রশাসনিকভাবে তার হয়তো পলিটিক্যাল অবস্থানটা ভালো, পলিটিক্যালি উনি বিএনপির মতো একটা মানে অনেক দল মত ব্যক্তি গোষ্ঠীর প্রেক্ষাপট সব কিছু মিলে একটা দলকে সংগঠিত করে মানে কোনো এক পর্যায়ে এই পর্যায় পর্যন্ত নিয়ে আসা, যেখানে প্রথম শ্রেণীর খালেদা বেগম জিয়া, তারপর তারেক জিয়া, তারা কেউ ফাংশনাল ছিল না এক পর্যায়ে এসে। তারপরেও হি হ্যাজ এ গ্রেট কন্ট্রিবিউশন টু হিজ ওন পার্টি, অনেস্টলি স্পিকিং। তার এই পলিটিক্যাল মানে অবস্থানটা, স্কিলটা ডেফিনেটলি আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। বাট আই এম নট ভেরি শিওর যে হাউ হি বিকাম দ্য দ্যাট কোয়ালিফাইড or that skill or that eligibility to become the president or not. I'm not much very sure yet. Rather, he does not have that much of any experience previously. And এর বাইরে আপনি ধরেন ওলিয়া মানে বিরোধী জোটের যে প্রার্থীর কথা বলছেন, সেই ক্ষেত্রে কর্নেল ওলির কথা, এখানে পলিটিক্যাল ইস্যুটা অফকোর্স বিরোধী দল তার স্বার্থ দেখার চেষ্টা করবে। 71-এ তার ভূমিকার কারণে সে তার রাজনৈতিক 71 কেন্দ্রিক কাউকে সামনে প্রমোট করা যায় কিনা, যেটা শান্ত ভাই ক্রিটিক্স করেছেন, দ্যাট ইজ পলিটিক্যাল ডিবেট। বাট অলি আহমেদ সাহেব ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, জিয়াউর রহমানের সহযোগী ছিলেন, 71-এ তার ভূমিকা ছিল, উনি দীর্ঘ 2 টার্ম ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। এবার উনি সেই ক্ষেত্রে তার দুর্নীতির উনি নিজেই ক্লেম করেছে হি ডাজ নট হ্যাভ any kind of that much of liabilities about any corruption. তো সেই ক্ষেত্রে আমি জানি না, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি যদি দেখতে চান তাহলে হি ক্যান বি দ্য নট ব্যাড। বাট বাংলাদেশের তো প্রধানমন্ত্রী বেগম জিয়া, শেখ হাসিনা, তারেক রহমান, তারা তো কোনো এক্সপেরিয়েন্স ছাড়াই কোনোদিন মন্ত্রিত্ব করা ছাড়াই তারা প্রধানমন্ত্রী হয়েছে। না, আমি যেহেতু ডিবেট করছি, মানে বিচারপতি শাহাবুদ্দিন তিনি তো পলিটিক্সের বাইরে থেকে এসেছেন। তারপর তো শেখ হাসিনার সময় বিচারপতি শাহাবুদ্দিনকে নিয়ে তো একটা প্রবলেম হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলছি, কিন্তু বিএনপির সোফার কনস্টিটিউশনাল পদগুলোর ব্যাপারে কিন্তু আমি একটু আশাবাদী যে তারা খুব বেশি রং চয়েস করেনি অন্য জায়গায় ছাড়া। এবং তারা দলীয়করণ করেছে বিভিন্ন জায়গায়, ইভেন ওই যে লাস্ট যে 12 জন না 13 জনকে বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা এমডি বানালেন, সেক্ষেত্রেও দলীয়করণ। কিন্তু দেখেন স্পিকার এবং ডেপুটি স্পিকারের ক্ষেত্রে মেজর হাফিজ, হয়তো আমরা তার আগে মিডিয়াতে শুনেছিলাম যে নো দেয়ার ইজ অ্যানাদার নেম ওয়াজ দেয়ার, যে স্পিকার হচ্ছেন, ডেপুটি স্পিকার হচ্ছেন। কিন্তু ওয়ান ফাইন মর্নিং যে সেই দিনই সকালে পরবর্তীতে জানা গেল যে মেজর হাফিজকে চয়েস করা হয়েছে। তো মেজর হাফিজ বিং এ স্পিকার, আগে কি ছিল, বা উনি 111-এর সময় বিএনপি ভাঙতে চেয়েছিলেন আপনার কি বলে মান্নান ভূঁইয়ার সাথে সাইফুর রহমান আর উনি মিলে প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে বিএনপির তার যে রোলটা, সেটা হয়তো মানে ডিবেট আছে, সেটা নিয়ে বিএনপির মধ্যে অস্বস্তি ছিল। কিন্তু স্পিকার হওয়ার পর মানে দ্য ওয়ে হি রান দ্য মানে পার্লামেন্ট, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে, বা অনেকের কাছে হয়তো মনে হচ্ছে যে না, মেজর হাফিজ ওয়াজ দ্য রাইট চয়েস টু বিকাম দ্য স্পিকার। ডেপুটি স্পিকারের ক্ষেত্রেও বলা যায় সেই ক্ষেত্রে। তো এই জন্য আমি বলছি যে এন্ড অফ দ্য ডে প্রাইম মিনিস্টার চুজ দ্য রাইট পারসন, স্পেশালি অন্য 2টা কনস্টিটিউশনাল পজিশনে। আর শান্ত ভাই যেটা বললেন যে মিনিস্টারদের ব্যাপারে ডেফিনেটলি এখানে তো মানে অনেক কিছু আমরা আপনার এখানেই তো অনেকবার আলোচনা করেছি অনেক মিনিস্টারের ব্যাপারে, সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে যোগাযোগ রেলমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী থেকে শুরু করে অন্যদের ব্যাপারে। তো সেগুলোর ব্যাপারে আমি জানি না সামনে কোনো অ্যাকশন বা এদেরকে রিপ্লেস করা হবে কিনা। বাট আমার কাছে প্রাইম মিনিস্টারের এই সিদ্ধান্তগুলো, যেহেতু কনস্টিটিউশনাল সিদ্ধান্তগুলো, 2টার ব্যাপারে আশাবাদী হওয়া যায়। তো মির্জা ফখরুলই হবেন কিনা উই নেভার নো, বাট এন্ড অফ দ্য ডে দেখা যাক না কি হয়। আর এন্ড অফ দ্য ডে আলটিমেটলি জিলু ভাই, এখানে তো
গভর্নমেন্ট রুলিং পার্টি যাকে মনোনয়ন দিবে সেই তো হবে। হ্যাঁ, তো অলি আহমেদ সাহেব হয়তো সিম্বলিক অর্থে বিরোধী দলের প্রার্থী এবং এন্ড অফ দ্য ডে উনি হয়তো প্রেসিডেন্ট হতে পারবেন না, প্রেসিডেন্ট প্রার্থী। এখন সেই ক্ষেত্রে যেহেতু আলোচনায় এসছে, আমরা অনেকটা নিউট্রাল ওয়েতে কোনো দলীয় অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস না করে বেসিক্যালি নিউট্রাল অ্যাঙ্গেল থেকে যদি আপনি চিন্তা করেন, আপনাকে অ্যানালাইসিসগুলি এভাবে করতে হবে। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, যে আপনাকে মনে রাখতে হবে অ্যাজ ইউজুয়াল ডেইলি রুটিন মতো বা গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডাজ নট হ্যাভ এ দ্যাট মাচ অফ ইনভলভমেন্ট। রাদার প্রধানমন্ত্রী শাসিত যে গভর্নমেন্ট আমাদের আছে, সংসদীয় গভর্নমেন্ট, সেটাই আমরা পারফরমেন্সটা চোখে পড়ে। যদি জুলাই সনদ বাস্তবায়ন হতো বা হয়, সেক্ষেত্রে হয়তো প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের পাওয়ারের একটা ভারসাম্য তৈরি হবে, সেক্ষেত্রে হয়তো রোলটা আর একটা রকম হবে। এটা হয়তো সামনে আমরা দেখতে পাবো যে আমরা হুইচ ডিরেকশন উই আর হেডিং টু। যদিও বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। যদি অক্ষরে অক্ষরেও পালন করে, তাহলে সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্যের একটা অবস্থান তৈরি হবে, তখন তো প্রেসিডেন্টের রোলটা অপেক্ষাকৃত বেটার হবে। বাট অ্যানাদার পয়েন্ট আই ওয়ান্টেড টু মেক হিয়ার রাদার, যে আসলে প্রেসিডেন্টের রোলটা এখন যে অবস্থায় আছে, এটা যদি থাকে, ক্রাইসিস মোমেন্টেই মূলত প্রেসিডেন্টের রোলটা আমরা দেখতে পাই বা জাতি তখন স্মরণ করে, বা তার ওই মুহূর্তের ওই 3 মাসের, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের ইলেকশনের আগে বা এই যে এই শেখ হাসিনা গভর্নমেন্টের পতনের পর যে ক্রাইসিসটা হলো, বা এরকম কোনো ক্রাইসিস যদি আমাদের হয় ইন ফিউচার, পলিটিক্যাল ক্রাইসিস, তখন রাষ্ট্রের অভিভাবক হিসাবে প্রেসিডেন্টের যে রোলটা দল মত নির্বিশেষে জাতিকে আস্থা ফেরানোর জন্য, রাইট নেতৃত্ব দেওয়ার জন্য, রাইট নির্দেশনা, দিক নির্দেশনা দেওয়ার জন্য জাতিকে, তখন যে রোলটা প্লে করা হয়, সেই রোলটার জন্যই একজন ভালো প্রেসিডেন্ট, কোয়ালিফাইড প্রেসিডেন্ট, দেশপ্রেমিক প্রেসিডেন্ট, নিরপেক্ষ প্রেসিডেন্ট আমাদের অপেক্ষিত দরকার, যাতে এই ভূমিকা। প্রফেসর সায়ন্ত, আপনি শুনছিলেন এবং মির্জা ফখরুলের প্রসঙ্গে তিনি কিছু কথা বলেছেন, যদি অনেকে আবার মনে করেন যে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, প্রশাসনিক ব্যাকগ্রাউন্ড, একজন সজ্জন মানুষ হিসেবে সার্বিক বিবেচনা থেকে এবং অ্যাক্সেসেবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল হিসেবেও তাকে অনেকে বিবেচনা করেন, কিন্তু আবার যারা তাকে চান তাদের অনেকের মধ্যে আবার কিছুটা উদ্বেগ আছে, সেটা একেবারেই দলকেন্দ্রিক, দলের স্বার্থকেন্দ্রিক, যে তিনি প্রেসিডেন্ট হয়ে গেলে দলের মহাসচিব কে হবেন, একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী দরকার হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, কারণ এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম মন্ত্রণালয়। এবং কারো কারো মতে যে বিএনপির মধ্যে তো যেহেতু অনেক ধারা আছে পলিটিক্যাল, এখানে তিনি পলিটিক্সের বাইরে যেহেতু চলে যাচ্ছেন, যদি যান, তাহলে এখানে যে উদারপন্থী ধারা, লিবারেল ডেমোক্রেটদের যেই অংশ, সেই অংশ দুর্বল হয়ে যাবে, এরকম ধারণা কারো কারো মধ্যে আছে। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক এই যে নিপীড়ন, জেল খাটা, বিরোধী দলে থেকে দলকে নেতৃত্ব দিয়ে মানে অনেক দিন তো ত্যাগ করলেন, অনেক ভূমিকা পালন করেছেন, 180টার মতো মামলা মোকাবেলা করেছেন, 11 বার না তারও বেশি জেল খেটেছেন এই সময়ের মধ্যেই। এখন এই সময় তার যে অবস্থা, আর কি আমার মনে হয় তাকে সম্মানিত করা, তার শারীরিক অবস্থা বিবেচনায় রাষ্ট্র এই মন্ত্রিত্বের দায়িত্ব, দলের মহাসচিবের দায়িত্ব নিয়ে যে বড় দায়িত্ব, এইটা তার বয়স, শারীরিক অবস্থার বিবেচনায় ওইটার থেকে তাকে সম্মানিত করা এবং একটু ওই কাজ থেকে রিলিফ দেওয়ার জন্য এটা ভাবা যেতে পারে। তবে এটাও সত্য যে এই দলের মহাসচিবের বিষয়টা একটা আলোচিত হচ্ছে, স্ট্যান্ডিং কমিটিতেও তো তিনি থাকতে পারবেন না, সেখানে ডিসিশন মেকিংয়ে তার অভিজ্ঞতা এবং তার কথার একটা গুরুত্ব সবসময় পায়, সেটা একটা বিষয়, বিবেচনার বিষয়। তারপর দলের বিভিন্ন ক্রাইসিসের সময় যে গাইডলাইন এবং তার যে গ্রহণযোগ্যতা, সেটা একটা বিষয়গুলো যেমন আছে। আর একদিকে মিডিয়া একটা সিচুয়েশন তৈরি করে ফেলেছে। সেই সিচুয়েশনটা হলো এইরকম যে এই দেশে আমার মনে হয় ম্যাডাম যখন রাজনীতি করতেন, বেঁচে ছিলেন, সক্ষম ছিলেন, ওই সময় ম্যাডামের পরে সামগ্রিকভাবে দ্বিতীয় প্রধান জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশের মধ্যে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির মধ্যে ধরলে তারেক রহমান ম্যাডামের পরেই দ্বিতীয় প্রধান জনপ্রিয় ছিলেন, এটা বিভিন্ন জরিপে আসতো বা ধারণা করা যেত। এখন ধরেন প্রধানমন্ত্রীর পরে রাজনীতিবিদদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়, আমি সেকেন্ড থার্ড নাই বললাম, ভীষণ জনপ্রিয় দলের বাইরেও, সাধারণের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে প্রেসিডেন্ট বানানো হচ্ছে, এইটা
যেভাবেই হোক সংবাদ মাধ্যমগুলোতে চলে এসেছে, প্রায় নিশ্চিত করে ফেলেছে। এখন যদি তাকে রাষ্ট্রপতি বানানো করা না হয়, তাহলে কি হবে যে ওনাকে বানানোর কথা বলে, ওনাকে কথা দিয়েছে কিনা এটা কিন্তু আমরা জানি না, কিন্তু ওনাকে বানানোর কথা বলে এই পর্যন্ত এগিয়ে দেখেছে ওনাকে দেয়া হলো না, কিংবা ওনাকে এই সম্মানটা এই বয়সে ওনাকে দেওয়া উচিত ছিল, এই দলের জন্য, দেশের জন্য এই ডেডিকেশন, ওনাকে এই অনারটা দেওয়া উচিত, দেখেছে ওনাকে দিল না। তো বিএনপি ঠিক কাজ করলো না, ফলে মিডিয়ার এই হাইপটা ওঠার কারণে একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এখন যে কোনো বিবেচনায় ওইসব আপনি যেটা বললেন ওইসব ব্যাখ্যার কারণেও যদি বিএনপি মহাসচিবকে রাষ্ট্রপতি না করা হয়, সেটা সাধারণের মধ্যে দলের জন্য এবং সরকারের জন্য একটা নেতিবাচক ধারণার জন্ম দিতে পারে, এটা আমার আশঙ্কা। ফলে এই যদি ওনাকে না দেওয়া হয়, তাহলে এই সিদ্ধান্তটা বা এই পরিস্থিতিটা আগে থেকেই নিলে ভালো হতো, যাতে মিডিয়া এই হাইপটা না তোলে। আর যেহেতু হয়েছে এবং উনি কোনো বিবেচনায় মানে ওনার যোগ্যতার ঘাটতি আছে এটা আমার মনে হয় না। ভাই যেই তুলনামূলক বিচারটা যেটা করেছেন সেটা করেছেন ওলি আহমেদকে একটু বেশি মার্কিং দেওয়ার আকাঙ্ক্ষা থেকে আমার মনে হয়েছে, তার ক্যারিয়ার এটা। এখানে আসলে ওলি আহমেদ কোনো প্রতিযোগিতার বিষয় নয়, এটা একটা নির্বাচনের একটা আলংকারিক একটা উপাদান তিনি, এবং এটা ভালো। 91 সনের পরে প্রথম রাষ্ট্রপতি 35 বছর পরে পদে 35 বছর পরে একটা নির্বাচন হতে যাচ্ছে, এটা ডেমোক্রেসি, এইটা ভালো, ইট গিভ আস এ ভেরি গুড ফ্লেভার। কিন্তু নির্বাচনে তিনি যে প্রতিদ্বন্দ্বিতায়ও থাকবেন না এটা তিনিও জানেন, বা তারা যেন নমিনেশন দিয়েছে তারাও জানে। মূলত প্রতিদ্বন্দ্বিতা বলেন, প্রতিযোগিতা বলেন, বা কি হবে না হবে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বিএনপির মধ্যে কাকে দিচ্ছেন বা তার নমিনেশনে কে আসছে, এবং প্রতিযোগিতাটা ওনার পরে কি হবে সেটাও একটা বিএনপির জন্য এখন বড় বিষয়টা। এইখানে কখনোই কিন্তু আমরা ওই তুলনাটা দেওয়ার অবকাশই নেই যে ওলি আহমেদ এই বিবেচনায় ভালো, ওই বিবেচনায় ভালো, বা এটা খারাপ, ওই খারাপ ভালো তুলনাযোগ্যই হয় না, কারণ তিনি এই প্রতিযোগিতায় আসলে নাই। তিনি একটা আলংকারিক উপাদান হিসেবে নির্বাচনে উপস্থিত হয়েছেন একটা জোটের পক্ষ থেকে। সবার কৌতূহল থাকবে উনি মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হবার পরেও কৌতূহল থাকবে তার পরের ধাপগুলোতে কি হচ্ছে, পরের মানে আমি যেটা বলছি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী, হ্যাঁ ওইটা রিপ্লেসমেন্ট হয়ে যায়। এবং আরেকটা যেটা পলিটিক্যাল ইস্যু, আমি যেটা বললাম যে বিএনপির মধ্যে যেহেতু বিভিন্ন একটু সেন্টার টু লেফট, সেন্টার টু রাইট, সেন্ট্রিস্ট আছে, সেখানে এই ধারাটা একটু, কারণ আমার মনে হয় এই ধারায় প্রমিনেন্ট ফিগার খুব বেশি নেই বিএনপির মতো দলে। আসলে যা কিছুই বলেন, শেষ বিচারে গিয়ে ওই যে প্রধানমন্ত্রীর কাছেই দায়িত্ব দিয়েছেন, আপনি যাকে বানান, দলের প্রশ্নে এ আনুগত্য এবং আস্থাটা থাকবে। বিএনপির রাজনীতির ধারাটা এরকম, এটা তারা উইলিংলি বা ভালোবেসেই করে, বাধ্য হয়ে করে তা না। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু চান যে তার উপর সব দায়িত্ব দিয়ে দিক, এরা সেটা না। আমি অনেক কিছুতে কারো টেলিফোন কনভারসেশনে যখন দেশের বাইরে ছিলেন সামনে থেকে শুনেছি, তিনি খুবই জেনারাস এবং বলেন যে আপনারা সবাই মিলে যে সিদ্ধান্ত দেন আমি তো আপনাদের কথা অনুসারে এই সিদ্ধান্ত নেব। যদিও বাইরে থাকাতে অনেকে যখন ভুল হতো তখন চাপিয়ে দিত যে এটা ওই লন্ডন থেকে আসা সিদ্ধান্ত, যখন ফেল করতো সিদ্ধান্ত, আর সাকসেসফুল হলে এটা আমাদের সিদ্ধান্ত। কিন্তু আসলে প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান যিনি এখন, তিনি খুব জেনারাস এই বিষয়ে। সেই ক্ষেত্রে তার উপর যে দায়িত্বটা আস্থাটা রেখে যাচ্ছে, এটা বাধ্য হয়েও দিচ্ছে না বা বিশেষ কোনো কারণে না, আস্থা রেখে দিচ্ছে, ভালোবেসে দিচ্ছে। আমার ধারণা মহাসচিব যাকেই করা হোক, যাই করা হোক, প্রধানমন্ত্রীকেই দল চালাতে হবে, তার নির্দেশনাই দিতে হবে। তবে মহাসচিব যদি একটু পলিটিক্যাল পারসন হন, যিনি সাধারণের সঙ্গে মিশতে পারেন, সাধারণের পালস বুঝেন এবং সারা দেশের সংগঠন, মূল সংগঠন এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটা ইউনিটের অন্তত 2-4 জন নেতাকে চিনেন, ছোট বড় সবাইকে সম্মান করতে পারেন এবং চিনেন যে ওইখানে এই মেরুকরণ আছে, এই গ্রুপিং আছে, একে দিলে ভালো হবে না দলের, বা এইখানে সমন্বয় করতে হবে, এই রাজনৈতিক বোধটা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা যার আছে, এমন লোককে মহাসচিব এইসব বড় দলে করতে হয়, না হলে ব্ল্যান্ডার হয়। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ক্রাইসিস চলেছে, দেখেন আপনি 1/11-এর সময়
তার আপন বোনের হাজবেন্ড তিনি কিন্তু সংস্কারপন্থী হয়ে গেলেন এবং তখন ওই পরিস্থিতিতে জেনারেল তাকে নিয়ে যাওয়ার জন্য কি ওই পক্ষ থেকে নানামুখী চাপ ছিল না? থাকাটাই তো খুব সঙ্গত। তিনি সেই চাপের কাছে নতি স্বীকার না করে তিনি ম্যাডাম খালেদা জিয়ার প্রতি এবং দল হিসেবে বিএনপির প্রতি অনুগত থেকে কতটা স্ট্রেস নিয়েছেন, কতটা চাপ উপেক্ষা করেছেন। তারপর তাকে মহাসচিব করা হলো। দলের মধ্যেও কোনো কোনো নেতার সহযোগিতাও তো ছিল, এখন আমরা প্রকাশ্যে না বললেও আমরা ধারণা করতে পারি এবং জানি। সেই অবস্থায়ও তিনি কারো প্রতি কোনো বিষোদ্গার কখনো করেননি। তার যে ভাষা, তার মহাসচিব কথা হওয়ার বলার পরেও তিনি ধরন, চাপে ছিলেন, চাপে অনেক ছিলেন, দীর্ঘদিন নানামুখী চাপে ছিলেন ভারপ্রাপ্ত এবং তো চাপে ছিলেন মহাসচিব হওয়ার পর। দীর্ঘদিন ভারপ্রাপ্ত থাকতে হয়েছে। যখন পূর্ণাঙ্গভাবে দায়িত্ব পেলেন তারপরও তাকে খুব অ্যাকোমোডেটিভ হয়ে সহ্য এবং ধৈর্যের পরীক্ষা দিয়ে কিন্তু এই দলের হাল ধরতে হয়েছে। তারপরেও যখন ম্যাডাম অসুস্থ, ম্যাডামকে জেলে নিয়ে যাওয়া হলো, তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, কত রকমের চাপ, নেতাকর্মীদের মধ্যে নানান রকমের বিশৃঙ্খলা, বিভিন্ন জনকে পারচেস করার পায়তারা করছে বিভিন্ন বাহিনী, সেই সময়েও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বিবেককে কারো কাছে বন্ধক রাখেন নাই। ফলে তিনি নানাবিধ পরীক্ষায় উত্তীর্ণ একজন মানুষ। এই দলে আরো অনেকেই উত্তীর্ণ আছেন, কিন্তু তার কথাটা আমি এখন বলছি এই জন্য যে তিনি আলোচনায় আছেন। মানে আরো অনেকেই সৎ নেতা, ভালো নেতা, খুব যোগ্য নেতা আছেন, কিন্তু তার বিষয়টা এখন আলোচনায় বলে আমি এইভাবে পয়েন্ট আউট করছি। জি, আমি একটু আবার আপনার কাছে যাই। আপনি কিছু প্রসঙ্গ তুলেছিলেন যে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, এটা নিয়ে আপনার মধ্যে সংশয় বোঝা যায় যে আছে, হবে কি না হলে এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য। আপনি নিজেই আলোচনার মধ্যে বলছিলেন, এর আগেও আপনি আলোচনা করেছেন যে মন্ত্রীবর্গ নিয়ে, এবং 6 মাস তো হচ্ছে এবং 6 মাস হচ্ছে, তার মানে একটা ধারণা আমরা যেটা বাইরে থেকে জানি যে প্রধানমন্ত্রী তার মন্ত্রীবর্গকে ধারণা দিয়েছিলেন যে তিনি 6 মাস পরে পুনর্মূল্যায়ন করবেন তার মন্ত্রীদের। সো এই জায়গায় আপনার বক্তব্য, বা এখনো যদি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত গ্রহণে কোনো ভূমিকা রাখে বা না, জিল্লু ভাই থ্যাংক ইউ এগেন। শান্ত ভাই যেটা বলছিলেন আসলে মানে হি গট মি মানে একটু রং ওয়েতে দেখেছেন। মানে ব্যাপারটা আই ডিড নট মানে ইফ ইট ইজ রং আই এম সরি। নো নো আই ডিডন্ট সে সামথিং যে আমি কর্নেল ওলিকে সামনে রেখেছি, আগিয়ে রেখেছি, পিছনে। নো, আই জাস্ট হ্যাভ সাম কাইন্ড অফ ডিসকাশন, হ্যাঁ, যে তার অবস্থানটা আর এর অবস্থানটা। মানে আই এম নট ফেভার অফ এনিবডি, মানে ইন সেন্স আপনি পলিটিক্যালি আমরা দুইটাকেই সামনে রেখেছি, এইভাবে আলোচনাটা করেছি আর কি। আর এখন আমার যেটা মনে হচ্ছে যে ওভারঅল যে আলোচনাগুলো আমাদের হলো প্রেসিডেন্ট নিয়ে, মানে আমরা এখানে যদি একটা ক্লোজিং ড্র লাইন দিই, সেটা হলো আমি মনে করি যেটা ইজ টোটালি মাই পার্সোনাল ওপিনিয়ন, ইউ ক্যান ফাইন্ড এ বেটার প্রেসিডেন্ট অ্যাপার্ট ফ্রম মির্জা ফখরুল, বাট ইউ ক্যানট ফাইন্ড এ বেটার সেক্রেটারি জেনারেল অ্যাপার্ট ফ্রম মির্জা ফখরুল। দিস ইজ দ্য সিচুয়েশন। মানে বিএনপির মতো এই ধরনের একটি বহুদা মানে মত ও পথের চিন্তা চেতনার সম্পর্কে ধারণ করে বিভিন্ন গ্রুপিং, অ্যাজ ইউ সেড আর্লিয়ার, সব কিছুকে নিয়ে দীর্ঘ সময় ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে একটা সিম্বল অফ ইউনিটি হয়ে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করে আসছেন এবং এখনও করা দরকার, এটার বিকল্প you will get a very difficult to find বিকল্প তো খুঁজতে হবে somebody else, very difficult, but you can find a better president. আপনি খুব বেশি কষ্ট হবে না। এই জন্য আমি বলছি যে আমি ইনিশিয়ালি আই ওয়াজ ট্রাইং টু সে দ্যাট ওয়ান, জিল্লুর ভাই, যে মানে প্রাইম মিনিস্টারের ডিসিশন যেরকম স্পিকারের ক্ষেত্রে বা ডেপুটি স্পিকারের ক্ষেত্রে আমরা দেখেছি লাস্ট মোমেন্টে হি জাস্ট চেঞ্জ ইট, অ্যান্ড যে আলোচনাগুলো ছিল সেটা ছিল না। আর এই জন্য আমি বলছি যে মিডিয়া, এটা তো মিডিয়ার দায়িত্ব, নট ইভেন অ্যাজ অফ টুডে, ইভেন আমরা টকশো শুরু করার আগ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়নি মির্জা ফখরুল ইজ আওয়ার ক্যান্ডিডেট, ইজন্ট ইট? তো সেই ক্ষেত্রে মিডিয়া, আমাদের মিডিয়াগুলো হয় কি যে অ্যাকচুয়ালি খুব মানে শর্টলি অ্যান্ড একটাকে পিক করে আমরা প্রমোট করি। হ্যাঁ, মির্জা ফখরুল ইজ ইট ক্যান বি এ গুড চয়েস উইদাউট এনি ডাউট, বাট মাই পয়েন্ট ইজ দ্যাট এটা যদি না হয় তাহলে যে মির্জা ফখরুল লাইমলাইটের বাইরে যাবে বা ডাউন হবে বা ক্রেডিবিলিটি নষ্ট হবে বা ডাউনগ্রেডেড হবে, ডিসঅনার হবে, আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ মির্জা ফখরুল মানে সিচুয়েশন ইজ দ্য ডিফারেন্ট ওয়ে। তো এই জন্য আমি বলছি এটা মিডিয়ার দায়িত্ব, এটা প্রাইম মিনিস্টারের দায়িত্ব ছিল না, বিএনপির নীতি নির্ধারকও এটা বলে নাই। তাই যে এটার জন্য আই ডোন্ট থিঙ্ক দ্য ওয়ে শান্ত ভাই সেড যে এটা মির্জা ফখরুলের জন্য
একটু ডিজঅনার হবে, আমি সেটা মনে না করি অনেকে মনে করেন যে না না, ডিজনার আমি হবে তার না জন্য ডিজনার হবে আমি বলি বলেনি দেশের সাধারণের কাছে মনে হবে বিএনপির প্রতি নেতিবাচক ধারণা হতে অনেকের পারে, কাছে হবে। কারণ আচ্ছা, মিডিয়ার এই প্রচারণার এটা তো কারণে মিডিয়ার দোষ, একটু এটা তো বলি ক্লিয়ার করি, জাতীয় যেহেতু আপনি একে বুঝাতে পারিনি। না, না, it's all right. মিডিয়ার এই প্রচারণার কারণে সাধারণের মধ্যে একটা ধারণা হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হয়তো সিগন্যাল দেয়া হয়েছে বা মিডিয়াও সিগন্যাল পেয়েছে, এটা জানে হয়তোবা। হয়তো সে কারণে এখন না দেয়া হলে মনে করা হবে কি মনে হতে দেখেছে ওনাকে কথা দিয়েও রাখলো না, 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 ওনাকে না, বানালো আমার না, মনে হয় না। বা আচ্ছা, ঠিক আছে, এটা হতে পারে, এটা খুব ফলে partially। বিএনপির প্রতি এবং সরকারের প্রতি একটা নেতিবাচক এটা ধারণা partially হতে কারো পারে। কারো মনে আসতে পারে। ইভেন মিডিয়ায় আলোচনা ছাড়াও হয়তো কারো কারো মধ্যে মনে হতে পারে ওনাকে না করলে যে এইটা বোধহয় হতে পারে, Justice হতে হলো, পারে, right, right, injustice যেহেতু হলো, আলোচনায় right, নামটা এসছে, আর right. জুলাই সনদের আলোচনায় নাম না আসলেও না, অনেকে আসলে মনে হতো করে আর কি। জুলাই সনদের ব্যাপারে যেটা আমি শুরু করেছিলাম আঞ্জলি ভাই, মানে ইউ মেনশন নাও, সেটা হলো দেখেন কেন প্রেসিডেন্টকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে, মানে যে জুলাই সনদের ডিক্লারেশন বা গণভোটের গণরায় এগুলোর ব্যাপারে তো সংসদে কোনো এখন পর্যন্ত অধ্যাদেশ বা আইন বিল আকারে আসে না, এবং এই ব্যাপারে তারা পলিটিক্যাল কথা বলছে যে দে উইল ওবে দ্য জুলাই সনদ বাই ওয়ার্ড, তারা এটা করবেন, কিন্তু এটা মুখে বলছেন কিন্তু ইফেক্টিভলি এটার কোনো আউটকাম এখন পর্যন্ত নাই। আমি ধরে নিচ্ছি মানে জাস্ট পুট ইট দ্য ইস্যু ইন এ ডিফারেন্ট অ্যাঙ্গেল টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল সিচুয়েশন। আপনি মনে করেন জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য হলো বিএনপি, বা জুলাই সনদ উইলিংলি উনি বাস্তবায়নের দিকে গেলেন, তো সেক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট থিংস এবং ওয়ান অফ দ্য মেইন থিং ইজ দেয়ার যে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে বা হবে, যে ক্ষেত্রগুলো আছে ওখানে যেখানে কনসাসনেস কমিটিতে সবাই এগ্রি করেছে। তো মনে করেন আজ না 6 মাস পর বা 1 বছর পর, তাহলে সেই ক্ষেত্রে দ্যাট প্রেসিডেন্ট মানে মানে দে হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে যাকে আমি প্রেসিডেন্ট করব সেও কিন্তু এম্পাওয়ার হবে, নট অনলি ওই কেয়ারটেকারের 3 মাসের জন্য, এটা থ্রু আউট দ্য ইয়ার। তাহলে সেই ক্ষেত্রেও তাকেও ভাবতে হবে যে ওই জুলাই সনদ বাস্তবায়ন যদি হয় বা আমরা করি হোয়াট এভার দ্য, তো সেক্ষেত্রে আপনি কি আশা করেন যে প্রাইম মিনিস্টার লয়াল একজনকে করতে হবে যার না, I don't ক্ষমতা think so. দেয়া হলো I don't think so. সেক্ষেত্রেও তাকে ভাবতে হবে যে অ্যাঙ্গেল থেকে প্রাইম মিনিস্টার ভাবুক না কেন বা বিএনপি ভাবুক না কেন, যে যাতে যদি ক্ষমতার ভারসাম্যতার কারণে অনেক পাওয়ার প্রেসিডেন্টের হাতে চলে যায়, সেক্ষেত্রেও তাদের দল পরিচালনা, দেশ পরিচালনার ক্ষেত্রে যেটা ঠিক মতো হবে কিনা। তো এই জন্য আমি মনে করছি যে ওই জিনিসটাও যদি এখনো মাথায় না নিয়ে থাকে, মাথায় রাখছে নিশ্চয়ই নীতিনির্ধারকরা, তারা তো আর মানে সব অ্যাঙ্গেলটাই চিন্তা করবে, তা আমার মনে হয় এটাও চিন্তা করতে হবে। এই জন্য আমি জুলাই সনদটা আনার চেষ্টা করেছিলাম একটা আর্লিয়ার। আর আপনি যেটা বললেন যে ইয়েস প্রাইম মিনিস্টার দে হ্যাভ এভরি রাইটস যে যারা পারফর্ম করবে তাদেরকে রাখবে, আর যারা পারফর্ম করবে না, বিকজ ইট ইজ নট এ জব যে গ্যারান্টেড জব। হ্যাঁ, এমপি ইজ এ গ্যারান্টেড জব, ইট ইজ এ মানে ইলেক্টেড আপনি ওই পদের জন্য, কিন্তু মন্ত্রী প্রাইম মিনিস্টার হ্যাজ টু পিক আপ সামবডি হু ক্যান পারফর্ম বেটার, ইজন্ট ইট? তো এখন যদি 6 মাস হয়ে যাচ্ছে, আপনি যদি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী ইজ নট রানিং ওয়েল, হি ইজ রাদার বিজি সামহার এলস দেন হিজ ওন মানে মিনিস্ট্রি, আপনি অন্যান্য আরও 2-1টা মন্ত্রীর ব্যাপারে মানে কয়েকজন মন্ত্রীর ব্যাপারে আপনি দেখতে পাবেন যেটা নিয়ে আলোচনা আছে এবং দে আর নট পারফর্মিং রাইটলি। তো সেই ক্ষেত্রে তো আমার মনে হয় প্রাইম মিনিস্টার 6 মাসের মধ্যে বা এনি টাইম, বাট 6 মাস তো একটা গ্রেস টাইম ছিল, তারপরে উনি তাদেরকে চেঞ্জ করাই বেটার হবে, যে যাতে যারা ভালো পারফর্ম করবে বা পারফর্ম করতে দিতে পারবে তাদেরকে আনার জন্য। তো সেই ক্ষেত্রেও আমার মনে হয় যে মন্ত্রীদেরকে তাহলে হবে কি এটা একটা গতি পাবে, একটা যার মানে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ আমলে বা অনেক সময় যেন হোয়াট এভার দ্য থিংস তাকেই রাখতে হবে, এবং তাকে রাখতে গেলে যে জনমত ভিন্ন পথে যায়, যেরকম আপনি ধরেন এই যে মানে সিজেপি মানে ককরোচ জনতা পার্টি, এটা কি হলো? যদি মোদি আপনার শিক্ষামন্ত্রীকে যে কোনো বললে রাখার যে প্রবণতা, এইটা থেকে যদি বেরিয়ে আসতো তাহলে এই ড্যামেজটা তার পলিটিক্যালি হতো না। তো কাজেই একজন মন্ত্রীকে উনি স্যাক্রিফাইস করতে পারছেন না বা পারলেন না বলেই আজকে ভারতে বিজেপি না ফাইনালি করেছেন, কিন্তু করলেন কখন? বাই দিস টাইম দ্য থিংস আর বিয়ন্ড হিজ কন্ট্রোল, তাই না? তখন যে তাকে করতে হলে, এখন তো পরবর্তী যে তার উপরও প্রেশার পড়ছে। এবং এই যে ককরোচ জনতা পার্টি, তারা কিন্তু দেখেন সিজে চিফ জাস্টিসের একটা মন্তব্যের কারণে যে সিজেপি মানে ককরোচ জনতা পার্টির জন্ম, যে অভিজিৎ যে মানে বোস্টন থেকে এসে মানে নেতৃত্ব দিল, সেটা কি বলেছিল যে একটা সিম্পল ওয়ার্ড, যে এই যে বেকার যারা শিক্ষিত দে বিকামে ককরোচ, তারা এই ঝামেলাগুলো তৈরি করছে।
কিন্তু তারা সিজের চিফ জাস্টিসের মানে করলো না, মানে রেজিগনেশন চাইলো না। তারা কেন চাইলো? যে কারণে বলা হয়েছিল যে এই যে প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে যে স্ক্যান্ডেলগুলো শিক্ষামন্ত্রীর আমলে, ধর্মেন্দ্র শিক্ষামন্ত্রীর আমলে বিগত কয়েক বছর ধরে কন্টিনিউস হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি যে প্রাইম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টারের কথা বলছে, দে হ্যাভ টু বি মোর কেয়ারফুল যে মিনিস্টার যদি পারফর্ম না করে তাহলে এইটা চিন্তা করতে হবে ইমিডিয়েটলি। এবার আজকে দেখেন যে এটা নিয়ে অবশ্য লেটেস্ট একটা সংশোধনী মনে হয় শিক্ষামন্ত্রী দিয়েছে যে এনটিআরসির আন্ডারে তারা শুধু আপনার পরীক্ষা নিবে, বাট নিয়োগগুলো আবার ম্যানেজমেন্ট কমিটি, যে সেই শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ বা মাদ্রাসার যে ম্যানেজমেন্ট কমিটি থাকবে, ম্যানেজমেন্ট কমিটি তাদেরকে নিয়োগ দিবে, যেটা অনেকদিন আগে বন্ধ হয়েছিল। এবং এনটিআরসির মাধ্যমে দেওয়ার কারণে হতো কি, অনেক নিরপেক্ষভাবে অনেক ভালো ছেলে মেয়ে উইদাউট পেইং এ সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানি তারা এই নিয়োগগুলো পাচ্ছিলেন। এখন যদি এটা ম্যানেজমেন্ট কমিটির হাতে যায়, আর ম্যানেজমেন্ট কমিটির অধিকাংশ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট বা হোয়াট এভার, যাদের স্কুল কলেজ মাদ্রাসার এগুলো হলো লোকাল বিএনপি লিডার, এখানে গ্রুপিং আছে, তখন আবার এই আগের মতো চালু হবে যে টাকা নিয়ে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। তো এইটা ডেফিনেটলি একটা দুরভিসন্ধিমূলক, এবং আমার মনে হয় ফেয়ার সিলেকশনের জন্য, ফেয়ার নিয়োগের জন্য এটা ডেফিনেটলি অন্তরায়, এবং গভর্নমেন্টের এটা ইমিডিয়েটলি একটা ক্লিয়ার মানে কনসেপশন দিয়ে এটা সিদ্ধান্তটা চেঞ্জ করা দরকার। তা না হলে এটা যদি আবার ছাত্রদের মাঝে ওই মানে ইন্ডিয়ার ধর্মেন্দ্রর মতো শিক্ষামন্ত্রীর ব্যাপারে শুরু হয় যে এই নিয়োগের ব্যাপারে, তাহলেও কিন্তু এটা প্রশ্নবোধক হবে। এটা প্রাইম মিনিস্টারকে অবশ্যই চিন্তা করতে হবে এই জিনিসগুলো অলওয়েজ। থ্যাংক ইউ। না ভাই, যে আলোচনায় গেছেন ওটা হলো আমি একটু জাস্ট আপনাকে রুটিনের মধ্যেই আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাই যে এই 6 মাসে সরকারের পারফরমেন্স মানে অফকোর্স প্রধানমন্ত্রী এবং তার পারিষদবর্গের পারফরমেন্স, এখানে তো সরকার পরিচালনার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন আছে, আরও নানা উইং আছে, বাট মূলত মানুষ যাদেরকে দেখে আসলে সেটা 6 মাসে সরকারের পারফরমেন্স আমি বলবো যথেষ্ট ভালো, তবে কিছু ত্রুটি বিচ্যুতিও পরিলক্ষিত হয়েছে, সেইগুলিকে অ্যাড্রেস করতে হবে। এখনও ত্রুটি বিচ্যুতিটা খুব মেজর পর্যায়ে না, কিন্তু ছোট থাকতে বা অল্প থাকতেই যদি এটাকে অ্যাড্রেস করা না হয় এবং এটা নিরসন করা না হয়, তাহলে একটা মেসেজ সবার মধ্যে এরকম যেতে পারে যে তারা সরকারের টপ লেভেল, যাদেরকে আমরা সর্বোচ্চ আস্থার জায়গায় রাখছি, তাদের প্রশ্রয় পাচ্ছে এরা। যেমন ধরেন কিছু মন্ত্রীর ব্যাপারে ইতিমধ্যে নেগেটিভ পারসেপশন তৈরি হচ্ছে, সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে, সেটা যদি মিথ্যা হয় তাহলে সেটা শুধু তাদেরকেই প্রেস কনফারেন্স করে সেটা করা, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া এবং সেটাকে জাস্টিফাই করা ইজ নট এনাফ। তাহলে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে বলতে হবে যে আমরা এদের বিরুদ্ধে এই অভিযোগ খতিয়ে দেখেছি, এটার এই জায়গায় ভুল প্রচারণা হয়েছে, এটা আসলে ঘটনা, এটা করতে হবে। আর যদি মনে হয় সেটা করতে না পারে, তাহলে মানুষ ধরে নেবে তাদের বিরুদ্ধে অভিযোগগুলি সত্য। তাহলে যেই সব অভিযোগ 16.5 বছর ধরে আওয়ামী লীগের মন্ত্রীদের বিরুদ্ধে, এমপিদের বিরুদ্ধে আমরা করেছি এবং অপছন্দ করেছি, দেশের মানুষ অপছন্দ করেছে, সেই একই ক্রাইটেরিয়া এইখানে কারো মধ্যে বহাল থাকতে দেওয়া যাবে না। এই নীতিতে সরকারকে যেতেই হবে। সেই সংখ্যাটা কিন্তু খুবই কম। 50 জন মন্ত্রীর মধ্যে 2-4 জন মন্ত্রীর ব্যাপারে এক সমালোচনা উঠেছে এখনো পর্যন্ত, এর বেশি না। কিন্তু 2-4 জনকেও আপনি তাদেরকে কারেকশনের আওতায় অথবা পত্রপাঠ বিদায়ের পথে না নেন, তাহলে এই 2-4 জনের জন্য 50 জনের এবং 50 জনের যিনি অভিভাবক তিনি তার ভূমিকা এবং চিন্তা চেতনা প্রশ্নবিদ্ধ হবে, যেটা এখনো সবাই খুব ভালোভাবে নিচ্ছে। দ্বিতীয় হলো গিয়ে ধরেন জুলাই সনদের গুম কমিশন বাতিল করলো, আমি নিজেও অনেক অনুষ্ঠানে সমালোচনা করেছিলাম সেটার, কিন্তু আমার একটা আস্থার জায়গা ওইখানে ছিল যে আইনমন্ত্রী তিনি নিজে মানবাধিকার সংগঠক, আইন সালিশ কেন্দ্রের সাধারণ সম্পাদক ছিলেন, জি9-এর প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন 2009 সাল থেকে পর্যন্ত বহু বছর, এবং আমরা হিউম্যান রাইটস নিয়ে একসঙ্গে অনেক কাজ করেছি। দেশের বাইরের অনেক হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান কাজ করেছেন। ফলে আমার এই আস্থাটা ছিল যে গুম খুন মানবাধিকার বিষয়ে তিনি আমাদের কাছে অগ্রহণযোগ্য এরকম কোনো কিছু করবেন না। একটু সময় নিয়েছেন, তাতে সরকারের বা দলের সমালোচনা হয়েছে, ফাইনালি যে গুম প্রতিরোধ ও বিচার যে আইনটা করেছেন,
কিছু কিছু সমালোচনা আছে, এটা থাকবেই বিভিন্ন পক্ষ থেকে, কিন্তু আমার মনে হয়েছে যে মোটামুটি ভালো একটা আইন হয়েছে। কিছু জায়গায় সমালোচনা থাকলে ভবিষ্যতে তো কারেকশনও করা যাবে। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে নানান রকমের মন্তব্য, নানান কথা ছিল, কিন্তু প্রস্তুতিতে একটু সময় লাগে, সেটাও কিন্তু হলো। এবং ওই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দিন রাষ্ট্রপতির যে প্রোগ্রাম, সেখানে পর্যন্ত কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অধীনও একটি কথা কিন্তু তিনি খুবই দৃঢ়তার সঙ্গে বলেছেন, যে কথাটা ভাই উল্লেখ করলেন, যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। এখন তারা অক্ষরে অক্ষরে করুক আর বাক্যে বাক্যে করুক আর প্যারায় প্যারায় করুক, তারা করবে আমার ধারণা, এখানেও আমার বিশ্বাসটা আছে। হয়তো সময় নিচ্ছে, কারণ তাদের রাজনৈতিক দল, তাদের অনেক কিছু ভেবে করতে হয়, কারণ দল টিকাতে হয়, সরকার টিকাতে হয়, মানুষের পালস বুঝতে হয়, সব কিছু তো লিল্লা বোর্ডিং না যে সবাইকে বিলিয়ে দেওয়া যায়। সুতরাং এটা সময় নিতে হচ্ছে, আমার ধারণা ধীরে ধীরে এটা করবে। এবং সেটা করতে যদি তাদের কোথাও কোথাও ব্যক্তি বিশেষের অনীহা থাকে, তাও না করে পারবে না। কারণ ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে ভিশন 2030 হয়েছিল, তার পরবর্তীতে তার রিফাইন ভার্সন রাষ্ট্র মেরামতের 31 দফা হয়েছে, তারপর জুলাই সনদে তারই অনেকগুলো স্থান পেয়েছে এবং সব দল একমত হয়েছে, যেখানে নোট অফ ডিসেন্ট নাই, একমত হয়েছে এই বিষয়গুলোর মধ্যে আছে। এরপর নির্বাচনী ইস্তেহারে তারা দিয়েছে। তো এই সবগুলো অ্যানালাইসিস করে আমি অনেক জায়গায় এটা বলেছি, এটা পরামর্শ থাকবে যে তারা সবগুলা ধরে এর মধ্যে সবগুলোতে কমন আছে কোনগুলা। তার মানে যেই জায়গায় বিএনপি নীতিগতভাবে খুব দৃঢ়তার সঙ্গে অবস্থান নেয়, এগুলোকে প্রায়োরিটি দিয়ে আগে করুক এবং একটা টাইম ফ্রেম নিয়ে নেক, যে 1 বছরের মধ্যে, 2 বছর, 3 বছর, 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে এগুলো তারা করবে। এবং সেইভাবে এগুলে এই যে বিশেষ কমিটি হয়েছে, বিশেষ কমিটিতে জামায়াত, এনসিপি এদের যে মেম্বার চেয়েছিল 5 জন, তারা না গিয়ে ভুল করেছে। আলটিমেটলি বিএনপি এই সংস্কারগুলোর সবগুলো না হলেও বেশিরভাগ করবে এবং এই করার কৃতিত্বটা বিএনপি একাই পাবে, মানুষ কিন্তু গ্রহণ করবে। মাঝখান থেকে সেই কৃতিত্বের ভাগিদার হতে পারত এবং কোথাও কোথাও বিএনপি মেজরিটি হওয়াতে তারা যে ইনফ্লুয়েন্স করে, ওইখানে একটা বিরোধিতা বা চাপ প্রয়োগের জায়গা বা যুক্তির জায়গা, ডিবেটের জায়গা যে তারা ধারণ করতে পারতো, নিতে পারতো বিরোধী দল তাতে কমিটিতে থেকে, তাতে সংবাদ মাধ্যমে আসতো, মানুষ জানতো যে হ্যাঁ বিএনপির এই ধারাটা ঠিক হচ্ছে না, ওনা তো বলছে, সেই সুযোগটাও হাতছাড়া করলো। কিন্তু বিএনপি এই সংস্কার করবে, এটা এখনও আমার বিশ্বাস আছে। এবং এখনও পর্যন্ত খুব মোটা দাগে 2-3টে কথা বলি। ক্ষমতা নিল, সামনে রোজা, মুনাফাখোরদের দৌরাত্ম্য, কিছুদিন গেল ইরান, আমেরিকা, ইসরায়েল ক্রাইসিস, তেলের সমস্যা, গ্যাসের সমস্যা, আর্থিক সমস্যা, দেশটাকে দেউলিয়া বানিয়ে রেখে গেছে টাকা পাচার করে, লুটপাট করে। এখন মানুষের চাকরি নাই, একটা 3য় শ্রেণীর কর্মচারী নিয়োগের বিজ্ঞাপন সমাজসেবা অধিদপ্তরের, 312টা পোস্ট, আবেদন পড়েছে 12,34,409টা। তাইলে এই হলো মানুষের চাকরির ক্রাইসিস। বা এই যে নানান রকমের অপরাধ বাড়ছে, মানুষের তো কাজ নাই, ইয়াং ছেলেপেলে, তারা কি করবে? ফলে এরকম অনেকগুলো ক্রাইসিস ডিল করতে হচ্ছে। এত সমস্যা সংকুল একটা দেশ, গুছিয়ে উঠতে সময় লাগবে। কিন্তু আমার ধারণা এই সরকারের 6 মাসের পারফরমেন্সের স্টার্টিংটি ইতিবাচক। যে কার্ডগুলো দেওয়ার অঙ্গীকার করেছিলেন সেগুলো দেওয়া শুরু করেছেন অনেকগুলা। স্বাস্থ্য খাতে বাজেট দ্বিগুণ করেছে, 1.01% জিডিপির দিয়েছে, যেটা 5-এ উন্নীত করার কথা, অর্ধেক ছিল, 0.5 বা তার নিচে ছিল। সেই ক্ষেত্রে আমি স্টার্টিংটা ভালো দেখছি এবং আমি আশাবাদী হতে চাই। থ্যাংক ইউ। আমার হাতে সময় নেই, জাস্ট 2 মিনিট সময় আপনার জন্য ক্লোজ করবার জন্য। শান্ত ভাই যেটা বলছিলেন, আসলে এটা জুলাই সনদ বাস্তবায়ন কমিটি না, এটা হলো সংবিধান সংশোধন কমিটি ওনারা করেছেন, যেটা সংসদে। আর বিরোধী দল কেন যায়নি? বিরোধী দল সংবিধান সংস্কার কমিটি করতে চায়, বা সংস্কার কমিটির যে প্রস্তাবগুলো এইটা নিয়ে আলোচনা। কিন্তু তারা চাইছে সংবিধান সংস্কার পরিষদ, পার্লামেন্টটা কি সংবিধান সংস্কার পরিষদ, যেটা বেসিক্যালি জুলাই সনদের মানে প্রথম দফায় ছিল, এবং যেই কারণেই তাদের আপত্তি, এবং তারা সংবিধান সংশোধন কমিটিতে তারা যায় নাই। এটা জুলাই সনদের কোনো কমিটি হয় নাই। হ্যাঁ, এটা একটা জুলাই সনদের একটা পার্ট, ক এবং খ 2টা পার্ট। এখানে 83টার মধ্যে 1 থেকে 47 হচ্ছে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার, এই প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্ট হলো প্রশাসনিক অধ্যাদেশ। তাহলে মূল পার্টটা প্রথম পার্ট জুলাই সনদের, সেই পার্টটার কমিটি এটা সংশোধন, মানে ওনারা বলেছেন সংবিধান সংশোধন কমিটি, আর এটা হলো সংবিধান সংস্কার পরিষদ, যেটা সেটার ব্যাপারে তাদের অবস্থান, যেহেতু তারা সিগনেচারি করেছেন এবং বিরোধী দল গণভোটের
রায় বাস্তবায়নের প্রেক্ষিতে জুলাই সংবিধান সংস্কারের পক্ষে, এই কারণে তারা যায়নি। এবং আমি এখনও মনে করি পার্সোনালি যে দে আর রাইট, যে সংবিধান সংস্কার হতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি আপনার অনুষ্ঠানেও কন্টিনিউয়াসলি এর আগেও কয়েকবার বলেছি যে ক্ষেত্রে 6টা বা 8টা ব্যাপারে নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির, সেগুলো বাদ দিয়েও তারা বাদবাকি বাস্তবায়ন করে ফেললে এখন এই 6 মাসে there will be the more confidence to them, বিরোধী দল এবং মানে যারা গণভোটে ভোট দিয়েছে তাদের জন্য। কিন্তু দেখা গেল যে তারা সবগুলোই অধ্যাদেশই ল্যাপস করে দিয়েছে উইদিন 30 ডেজের মধ্যে সংসদে না নিয়ে এসে, যার ফলে এখানে দে হ্যাভ এ ডাউটফুল অ্যাপ্রোচ যে পলিটিক্যাল এরিনাতে এবং সাধারণ মহলে জুলাই শক্তির কাছে, যে না, বিএনপি ইজ নট মাচ ভেরি মাচ সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার এনাফ টু এক্সিকিউট দ্য জুলাই সনদ। এটা নিয়ে কথা আছে। ফাইনালি যে পয়েন্টটা হয়তো আমরা আজকে মানে একটু আলোচনায় শেষ করতে পারবো, আমি 1 মিনিটে শেষ করি, সেটা হলো যে সোফার ভারত বাংলাদেশ নিয়ে আজকে যে ক্রাইসিসটা বা যে মানে টেম্পারেচারটা আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যালি, সেই জিনিসটা আমি মনে করি দ্য ওয়ে বাংলাদেশ হ্যান্ডেল অ্যাজ অফ নাও এবং লাস্ট 2 ডেজের যে ডেভেলপমেন্টটা আমরা দেখেছি, সেইটাতে জনগণ আশান্বিত হচ্ছে এবং প্রাইম মিনিস্টার যেভাবে এটাকে হ্যান্ডেল করছে, অ্যান্ড আই এম শিওর দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য এই ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাইকে এই মানে গভর্নমেন্টের পাশে এসে দাঁড়ানো উচিত, যে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশপন্থী হতে হবে এবং আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা ঠিক রেখে আমাদের পররাষ্ট্রনীতি। যেহেতু ভারতের প্রসঙ্গটা আসলো 30 আমার মনে হয় 30 সেকেন্ডসে, কারণ ব্যাপারে বিস্তারিত আলোচনার দরকার শেষ। all agreed with the government in order to the way they handle the situation. 30 সেকেন্ডস। জুলাই পরবর্তী বাংলাদেশে বাংলাদেশ পন্থী কেউ না হলে তাদের রাজনীতি টিকবে না। সুতরাং দেশের আমাদের যে বাংলাদেশ ফার্স্ট, যেটা এই সরকারের যে নীতি বাংলাদেশ প্রথম, সেই নীতিতে অটল আছে, এটা মানুষ গ্রহণ করছে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শামসুল হক জুয়েল এবং প্রফেসর ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, মোটামুটিভাবে নিশ্চিত যে আজকে ধারণা করা যাবে যে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন। আজকে না হলে নিশ্চিতভাবেই কালকে সেটা বোঝা যাবে। এবং আমরা সবাই চাই যে সবাই শ্রদ্ধা করেন যার মেরুদণ্ডটা একটু শক্ত সোজা, যিনি সবার কাছে গ্রহণযোগ্য হবেন। সবার কাছে মানে 100%-এর কাছে কেউই গ্রহণযোগ্য না পৃথিবীতে, এটা অসম্ভব ব্যাপার। কিন্তু মোটামুটিভাবে সবার কাছে, দল মত নির্বিশেষে, দেশে বিদেশে, এরকম একজন ব্যক্তি এবং সংকটকালে নানা স্টেক হোল্ডারদের কাছে যিনি তার কাছে যারা সবাই যেন পৌঁছতে পারেন, এরকম একজন মানুষ যেন রাষ্ট্রপতি হন, এটি সাধারণভাবে আমাদের প্রত্যাশা। এবং আমরা আশা করব যে সেই প্রত্যাশা হয়তো মিলতেও পারে আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।